হ্যালো বন্ধুরা, স্বাগতম এক্সপ্লেন বাজে। আজকে আমরা একটি অসাধারণ গল্প দেখতে চলেছি। চলুন শুরু করা যাক। এই গল্পটি একজন মহাকাশচারীকে নিয়ে, যিনি পৃথিবী থেকে 20 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে বিশাল মরুভূমিতে একা আটকা পড়েন। মাত্র একটি ভুল তার পালানোকে অসম্ভব করে তুলেছিল। গল্পের শুরুতে আমরা দেখি নাসার কয়েকজন অত্যন্ত দক্ষ মহাকাশচারী মঙ্গল গ্রহের এসিডালিয়া পিনিটিলিয়া নামক এক বিশাল ও জনমানবহীন অঞ্চলে গুরুত্বপূর্ণ গবেষণায় গভীরভাবে মগ্ন। তারা সেখানকার লাল মাটি এবং নির্দিষ্ট কিছু পাথরের নমুনা সংগ্রহ করেছিলেন, যাতে পৃথিবীতে ফিরে এসে সেগুলো পুনরায় পরীক্ষা করা যায় এবং মঙ্গল গ্রহের রহস্য সমাধান করা সম্ভব হয়। এই সমস্ত কাজ অত্যন্ত যত্ন ও সুপরিকল্পিতভাবে করা ছিল। সবকিছু স্বাভাবিক ও শান্তিপূর্ণ মনে হচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ তাদের সিস্টেমে একটি সতর্কবার্তা আসে এবং তারা স্যাটেলাইট থেকে তথ্য পান যে একটি অত্যন্ত বিপজ্জনক ও বিশাল ভালু ঝড় তাদের দিকে এগিয়ে আসতেছে। এই ঝড়টি কোনো সাধারণ ঝড় ছিল না। এই বার্তা পাওয়ার পর টিম কমান্ডার জনসন পরিস্থিতি গুরুত্ব বুঝতে পারেন এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে অবলম্বনে তার পুরো দলকে ভিতরে ডেকে পাঠান। এটি মূলত মঙ্গল গ্রহে বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল একটি অত্যন্ত সুরক্ষিত ও উন্নত ঘাঁটি, যেখানে তারা তাদের মিশন পরিচালনা করেছিলেন। হাবের ভিতরে প্রবেশ করার পর তাদের কম্পিউটার সিস্টেম তাদের জানিয়েছিল যে বাইরের ঝড়টি অত্যন্ত বিপজ্জনক গতিতে সরাসরি তাদের রকেটের উপর আঘাত আনতে চলেছে, যার ফলে রকেটটি ঝড়ের মধ্যে বিধ্বস্ত হতে পারে। এ ভয়াবহ ঝড়ের কারণে রকেটটি যদি সামান্য কাত হয়ে যায় বা উল্টে যায়, তাহলে পুরো দলটি চিরকালের জন্য মঙ্গল গ্রহে আটকা পড়বে এবং তাদের পৃথিবীতে ফেরা অসম্ভব হয়ে পড়বে। তাই কমান্ডার জনসন মিশনটি বাতিল করে অবলম্বনে পৃথিবীতে ফিরে আসার গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নেয়। এরপর তিনি তার দলকে নিয়ে হাব থেকে বেরিয়ে আসেন এবং রকেটের দিকে এগোতে শুরু করেন। দুর্ভাগ্যবশত ততক্ষণে বাইরের ঝড়টি প্রচণ্ড গতিতে হচ্ছিল। বাতাসের গতি এতটা বেশি ছিল যে তা যে কাউকে উড়িয়ে নিয়ে যেতে পারত। তা সত্ত্বেও কমান্ডার অবিচল থাকেন এবং তার দলকে রকেটের দিকে তাকে অনুসরণ করার জন্য সংকেত দেন। 5 জন নভোচারী সবেমাত্র অর্ধেক পথ অতিক্রম করেছেন। এমন সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মার্ক ওয়াটনি নামের একজন নভোচারী তার হাব থেকে ভেঙে পড়া একটি অ্যান্টেনার আঘাতে শূন্যে উড়ে গিয়ে প্রচণ্ড শক্তিতে আঘাত পান। এই শক্তিশালী ও আকস্মিক আঘাতে মার্ক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং একটি শুকনো খড়ের মতো সিকটি গিয়ে ভয়ঙ্কর জ্বরের মধ্যে অদৃশ্য হয়ে যান। ঠিক সেই মুহূর্তে দলের আরেক সদস্য মার্টিনাস তার কম্পিউটার স্ক্রিনে একটি লাল অ্যালার্ম সংকেত পেতে শুরু করলো, যা মার্কের স্পেস শুটে অক্সিজেন লিক হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এতে পুরো দল আতঙ্কিত হয়ে পড়ে। যদি মার্কের শুটে অক্সিজেন শেষ হয়ে যেত, তবে সে কয়েক সেকেন্ডের মধ্যে যন্ত্রণায় মারা যেত। এই ভয়াবহ খবর জেনে কমান্ডার এবং তার দল নিজেদের জীবন বিপন্ন করে মার্কে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা নিজেদের কথা না ভেবে তাকে ডাকতে লাগলো, কিন্তু সে ভয়ঙ্কর ঝুলি জ্বরে নিজের হাত দেখা তো দূরের কথা, কাউকে পরিষ্কারভাবে দেখা প্রায় অসম্ভব ছিল। তারা কেবল রেডিওতে সংকেতের মাধ্যমে সংযোগ ছিল এবং পথের সাথে তাদের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সব জায়গায় খোঁজাখুঁজি এবং ডাকাডাকি করেও তারা তাকে খুঁজে পেল না। এদিকে তীব্র বাতাসের চাপ ক্রমাগত তাদের যানটিকে একদিকে কাত করে দিচ্ছিল, যা যে কোনো মুহূর্তে মাটিতে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা তৈরি করে। কয়েক মুহূর্তের জন্য কমান্ডার পুরোপুরি হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে তার সঙ্গীকে ছেড়ে যাবেন, কিন্তু সে খুব ভালো করে জানত যে একজনের জীবন বাঁচানোর ঝুঁকি নেওয়া যায় না। ভারাক্রান্ত হৃদয়ে আর চোখে জল নিয়ে কমান্ডার এখানে ফিরে এলেন। এটি উল্টে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগে তিনি সঙ্গে সঙ্গে সেটিকে উৎক্ষেপের আদেশ দিলেন, আর তারা সবাই তাদের সঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর বোঝা বুকে বয়ে পৃথিবীর দিকে রওনা দিল। কিন্তু গল্পের আসল মোড় আসে এখন। পরদিন সকালে যখন মঙ্গল গ্রহের ভয়ঙ্কর ঝড় পুরোপুরি শান্ত হয়ে গেছে, তখন সেই নিস্তব্ধতার মাঝে আমরা দেখতে পাই যে মার্ক ওয়াটনি তখনও বেঁচে আছে। রাতে যখন অ্যান্টেনাটি তাকে আঘাত করেছিল, তখন তার একটি লম্বা ধারালো তার স্পেস স্যুটে ভেদ করে পেটের গভীরে ঢুকে গিয়েছিল। কিন্তু সে ভাগ্যবান ছিল। তার শরীরে জমে যাওয়া রক্ত এবং তারটি মিলে স্পেস স্যুটের ভিতরে চাপ বজায় রেখেছিল এবং অক্সিজেনকে পুরোপুরি ভিড়ে যেতে বাধা দিয়েছে। এই অলৌকিক ঘটনাটি তার জীবন বাঁচিয়েছে। যখন সে যন্ত্রণায় জেগে ওঠে, তখন সে নিজেকে হ্যাব থেকে অনেক দূরে লাল বালির ওপর একা শুয়ে থাকতে দেখলো। জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে সে বুঝতে পারলো যে জ্বর থেকে বাঁচতে তার বাকি সব সঙ্গীরা তাকে মৃত ভেবে রাতের বেলা হ্যাব ছেড়ে চলে গেছে। এখন সে এই গ্রহে একেবারে একা। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে এবং অনেক কষ্টে হ্যাবের কাছে পৌঁছালো। হ্যাবের ভিতরে বায়ু
চাপ ছিল একদম স্বাভাবিক। সেখানে পৌঁছে সে তারা বাড়ি স্পেস স্যুটটি খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো এবং এক ঝটকায় সর্বশক্তি দিয়ে পেট থেকে রডটি টেনে বের করে আনে। কিন্তু এখানে শেষ নয়। অ্যান্টনার একটি ছোট দাউলো টুকরো তার গভীর ক্ষতে বেঁধেছিল। সে একটি ফার্স্ট এড কিটের সাহায্যে সেটি বের করে আনলো এবং একটি মেডিকেল স্টেপলার দিয়ে নিজে সেলাই করে নিল। অসহ্য যন্ত্রণায় সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু মার্কের আসল বিপদ শুরু হতে যাচ্ছিল। সে মঙ্গলের রুক্ষ ও জনমানবহীন মরুভূমিতে সম্পূর্ণ একা আটকা পড়েছে। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। সে বাড়ির ডিশটির সাথে তার ধাক্কা লেগেছিল। সেটি আসলে একটি যোগাযোগ স্যাটেলাইট ডিশ ছিল, যা এখন ঝরে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর মানে হলো সে পৃথিবীতে থাকা তার সহকর্মী বা নাসার সাথে যোগাযোগ করতে পারবে না। কোনো অলৌকিক উপায়ে যদি সে নাসার সাথে যোগাযোগ করতেও পারত, তবুও মঙ্গল গ্রহে একটি উদ্ধার অভিযান শুরু করতে বা সাহায্য পাঠাতে নাসার অন্তত 4 বছর সময় লাগতো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল যে হ্যাবের ভিতরে সে নিজেকে নিরাপদ মনে করত সেটি মাত্র 31 দিন চলার জন্য তৈরি করা হয়েছে। বা ওয়াটার লিক্লেমার কোনোটি যদি বিকল হয়ে যেত তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল। আর কোনো অলৌকিক উপায়ে যদি যন্ত্রগুলো সচল থাকতো, তবুও 4 বছর বেঁচে থাকার মতো কোনো খাবার তার কাছে ছিল না। এখন তার মৃত্যু নিশ্চিত বলে মনে হচ্ছিল, যা তাকে গভীরভাবে হতাশ করে তোলে। সে তার সমস্ত হতাশা ও ভয় কম্পিউটারের ডায়েরিতে রেখে রাখলো এবং চুপচাপ বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। পরে 2 দিন বাইরে জ্বর চলতে থাকলো আর মৃত্যুর ভয় থেকে তাড়া করে ফিরে। কিন্তু তারপর মার্গের ভিতরে বেঁচে থাকার এক প্রবল আশা জেগে ওঠে এবং সে লড়াই না করে মঙ্গল গ্রহে নিজের জীবন ছেড়ে না দেওয়ার জন্য সংকল্প করে। নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে সে বেঁচে থাকার এক চমৎকার পরিকল্পনা তৈরি করে। নাসার এরিস 4 অভিযানের জন্য অপেক্ষা করা, যা 4 বছর পর এসে পৌঁছাবে। কিন্তু এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিল খাবার। এতদিন টিকে থাকার জন্য প্রতিদিন খাবার খাওয়া অপরিহার্য ছিল। হাবে থাকা সমস্ত অবশিষ্ট রেশন দিয়েও মাত্র 1 বছর চলতো। তারপর সে কিছু কাঁচা আলু দেখতে পেল এবং তার প্রতিভাবান ব্রেনে একটি চমৎকার বুদ্ধি আসলো। সে মঙ্গলের এই অনুর্বর ভূমিতে নিজের ফসল ফলানোর সাহস এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তার কাছে খাওয়ার মতো কিছু আলু ছিল এবং সে সেগুলোকে বীজ হিসেবে ব্যবহার করে গাছ লাগানোর পরিকল্পনা করে। কিন্তু মঙ্গলের লাল মাটিতে উর্বর করার জন্য প্রচুর জলের প্রয়োজন ছিল, যা মঙ্গলে ছিল না। মার্ক আসলে একজন পেশাদার উদ্ভিদ বিজ্ঞানী, তাই সে গাছপালা ও ফসল ফলানোর বিজ্ঞান খুবই ভালোভাবে জানতো। সে হাবের ভিতরে একটি বড় জায়গায় প্রচুর পরিমাণে মাটি সংগ্রহ করে একটি ছোট খামার তৈরি করে। সে মহাকাশ চারিদ্র মল অর্থাৎ মানুষের বজ্র নিয়ে এলো এবং এর ভয়ঙ্কর ও মারাত্মক দুর্গন্ধ সহ্য করে তা থেকে চমৎকার সার তৈরি করে। তারপর সে ছুরি দিয়ে আলু কেটে সেগুলোকে কম্পোস্ট করা মাটিতে গভীরে রোপণ করে, যাতে সেগুলো দ্রুত বেড়ে উঠতে পারে। কিন্তু জলের সমস্যা থেকে গেল। জল তৈরি করার জন্য সে রসায়ন এবং একটি অত্যন্ত বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করে, হাইড্রোজেন ও অক্সিজেন মিশিয়ে পুড়িয়ে ফেলা। হাবে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম উপলব্ধ ছিল। প্রথমে তিনি ঘরে আগে থেকে উপস্থিত অক্সিজেনের কথা বিবেচনা করতে পারেনি, যা তার নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসতেছিল, যার ফলে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং তিনি ছিটকে পড়েন। কিন্তু তিনি হাল ছাড়েননি এবং তার পরবর্তী চেষ্টায় সঠিক অনুপাতে সাবধানে মিশিয়ে তিনি জল তৈরি করতে সম্পূর্ণ সফল হন। বাষ্পীয় ভবনে এই প্রক্রিয়াটি জলে ক্ষুদ্র ফোঁটা তৈরি করে, যা তার মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা যোগায়। কয়েকদিনের একটানা কঠোর পরিশ্রম এবং যত্নের পর মাটি থেকে প্রথম সবুজ গাছটি বেরিয়ে আসে, যা মার্কের আনন্দকে সীমাহীন করে তোলে এবং তাকে বেঁচে থাকার জন্য একটি দৃঢ় আশা দেয়। এদিকে পৃথিবীতে নাসা, গণমাধ্যম এবং সমগ্র বিশ্বকে পরিষ্কারভাবে জানিয়েছিল যে মার্ক ওয়াটনি নিহত হয়েছেন এবং তাকে অন্তত সম্মানের সাথে শেষ বিদায় জানানো হয়েছে। এই খবরে সারা বিশ্বের মানুষ শোকাহত হয়েছে। পরদিন ভিনসেন্ট কাপুর নাসার পরিচালক টিডি স্যান্ডার্সের কাছে যান এবং ছবি তোলার জন্য স্যাটেলাইটটিকে গ্রহাণুর দিকে ঘুরানোর অনুরোধ করেন। পরিচালক সরাসরি প্রত্যাখ্যান করেন। এ বই যে মার্কের মৃতদেহ প্রকাশ করা হলে নাসার জনসম্মুখে ভাবমূর্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং আসন্ন অভিযানগুলোর জন্য তহবিলের উপর মারাত্মক প্রভাব পড়বে। কিন্তু সে সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি গোপনে স্যাটেলাইট বিশেষজ্ঞ মিন্টি পার্কের সঠিক অবস্থানটি পাঠিয়ে দেন। মিন্টি যখন স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে জায়গাটি পরীক্ষা করে, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে দেখে যে মঙ্গল গ্রহের সমস্ত সরঞ্জাম এবং তাদের রোবটটি তার আসল জায়গা থেকে সরানো হয়েছে। সে 100% নিশ্চিত যে জ্বরের কারণে এটা হতে পারে না এবং মার্ক সম্পূর্ণ জীবিত। সে অবলম্বে ভিনসেন্ট কাপুরকে ফোন করে জানায়, যিনি পরে তথ্যটি পরিচালককে পৌঁছান। পরিচালক প্রথমে এটিকে জ্বরের ফল হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু যখন তারা দেখলো যে সোলার প্যানেলগুলো পুরোপুরি পরিষ্কার করা হয়েছে,
তখন তারও স্বীকার করতে বাধ্য হলো যে মার্ক মারা যায়নি, বরং পুরোপুরি জীবিত। তাকে মৃত ঘোষণার পর গণমাধ্যমের সামনে কিভাবে বিষয়টি তুলে ধরবে তা নিয়ে নাসা এখন এক ভয়ঙ্কর সংকটে পড়ে। অনেক আলোচনা ও বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হলো যে সত্যটি বিশ্বের সামনে প্রকাশ করা হবে, কিন্তু হামিস মহাকাশযানে ফিরে আসা সদস্যদের এই খবরটি একেবারেই জানানো হবে না, যাতে তাদের সঙ্গীদেরকে পিছনে ফেলে আসার জন্য গভীর অপরাধ বোধে ভুগতে না হয়। মঙ্গলের রোভার ট্রাকটা পাওয়ার 70 দিন কেটে গিয়েছিল, খাবার ও জল সবই প্রস্তুত ছিল।